নমস্কার, আপনাদের সবাইকে স্মৃতির খোঁজে অনুষ্ঠানে স্বাগত। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান। আপনারা সরাসরি এই অনুষ্ঠানে ফোন করবেন 6292242337, 6292242338 এই নাম্বারে, এবং এই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের কথা বলবেন। স্মৃতির খোঁজেতে যখন আমি অনুষ্ঠান করি, আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসি। তার কারণ ধরুন, অনেক রকমের স্মৃতির ভিড়ে একটা বিষয় যদি নিয়ে আমি আলোচনা করি, তাহলে সেইটার সম্পর্কে মানুষের একটা দৃঢ় ধারণা হয়। আজকে আমি স্মৃতির খোঁজেতে যে বিষয়টা রাখতে চেষ্টা করব সেটা হচ্ছে হবি। আমাদের ছোটোবেলা থেকে দেখবেন হবিজ না চেঞ্জ হয়। হবিজ বললাম শব্দটা, তার কারণ ওই চেঞ্জ হতে থাকে। অনেক রকমের হবিজ আমাদের আসে, মানে প্রথম হয়তো একটা দুটো করতে করতে জীবনের একটা প্রান্তে এসে দেখা যায় যে কোনো সময় আমি এক সময় একটা বিষয়ে থাকতাম। তো এরকম কোনো হবি আপনাদের যেটা হারিয়ে গিয়েছে, যার স্মৃতি আপনাকে অনেক সময় কষ্ট দেয়, যে সেটা যদি আমি কন্টিনিউ করতে পারতাম ভালো হতো, বা আপনাদের অনেক সময় মনে হয় যে বা এইটার স্বভাবটা গেছে, বা এই অভ্যেসটা আমার গেছে, বা এই শখটা আমার গেছে, এতে আমি ভালো আছি। এরকম কি কোনো ঘটনা আপনাদের জীবনে আছে? আমাকে কষ্ট দেয় আমার বেশ কিছু হবিজ যেগুলো আমার ছিল, যেগুলো আমার হারিয়ে গিয়েছে, সময়ের অভাবে হারিয়ে গিয়েছে, খানিকটা অনভ্যাসের ফলে হারিয়ে গিয়েছে, সেটা আমাকে সত্যি কষ্ট দেয়। প্রথম আমার হবিজ একটা ছিল, সেটা হচ্ছে পেন ফ্রেন্ড করা। অর্থাৎ এটা আমার ঠাকুরদাদা আমার অভ্যেস করিয়েছিলেন। তখনকার দিনে তো আমরা ইংরেজি মিডিয়াম স্কুলে খুব একটা পড়িনি, আমরা বাংলা মিডিয়াম স্কুলে পড়তাম, কিন্তু আমাদের সময় পেন ফ্রেন্ড হতো, অর্থাৎ পত্রমিতালি। এবং চেষ্টা করা হতো যে বিদেশি বন্ধুদের সাথে বন্ধুত্ব করা, যার ফলে যেন আপনার ইংলিশের স্টক অফ ওয়ার্ডস বাড়ে, ভোকাবুলারি বাড়ে। তো এরকমই একজন বন্ধুর সাথে আমার পত্রমিতালি থাকতো, এবং খুব ভালো লাগতো যখন সেই মানে ওই রকম সেই আমাদের সময় সাদার মধ্যে লাল আর নীল দিয়ে একটা খাম হতো, ইনল্যান্ড হতো, মানে ওটা এক ধরনের খাম হতো, ওটাতে চিঠি আসতো আমার। আর আমাদের সময় ছিল চিঠি লেখার অভ্যেস, অর্থাৎ পোস্ট কার্ডে চিঠি, এবং তার সঙ্গে সঙ্গে নীল রঙের একটা হালকা নীল রঙের একটা খামের ভেতরে চিঠি। তো নিজের নামে চিঠি যখন আসতো খুব ভালো লাগতো। চিঠি লেখার একটা অভ্যেস, এই অভ্যেসটা আমার ছিল অনেক দিন পর্যন্ত, অনেক বড় হয়ে অভ্যেসটা ছিল, সম্ভবত স্কুল লাইফ অবধি, ক্লাস 9-10 অবধি। তারপরে অভ্যেসটা হারিয়ে গেল। আর এখনকার জেনারেশন তো চিঠি কি জানেই না, যে কাকে চিঠি বলে তারা জানে না, যে চিঠিতে কি আনন্দ হয়। তো আপনার নাম লেখা একটা চিঠি আসলে যে আনন্দটা পাওয়া যায়, তো এই চিঠি লেখার অভ্যেসটা আমার একটা সময় শখ থাকতো। মানে বাড়িতে এরকম সিস্টেম ছিল, প্রচুর এরকম পোস্ট কার্ড থাকতো আর ইনল্যান্ড লেটার থাকতো, মানে চিঠি লিখতে হতো। বাবা যখন কাজের সূত্রে হয়তো 20 দিন 22 দিন আউটডোরে যেতেন, আমার বাবাকে কাজের সূত্রে দিল্লিতে থাকতে হতো, জামশেদপুরে থাকতে হতো। খুব দুঃখ হতো বাবার জন্য, তখন বাবাকে চিঠি লিখতাম। সব চিঠি যে পোস্ট করতাম তা নয়, কিন্তু চিঠি লিখে ফেলতাম বাবাকে। এমন হয়েছে চিঠি লিখে রেখে দিয়েছি, বাবা বাড়িতে এসে সেই চিঠি পড়েছেন, পড়ে দুঃখ পেয়েছেন, আদর করেছেন, কিন্তু চিঠি লিখেছি। তো চিঠি লেখার একটা অভ্যেস আমার ছিল। এবং আমাদের বাড়িতে খুব ম্যান্ডেটরি ছিল যে বিজয়ার দশমীর সময় যাদের কাছে যেতে পারতাম না, ধরুন অনেক দূরে মাসিরা থাকতেন, মামা বাড়ি, মাসির বাড়ি, কিংবা পিসির বাড়ি, বা বাবার কাজিনদের বাড়ি, তাদেরকে সবাইকে পোস্ট কার্ডে চিঠি দিতে হতো যে বিজয়ার প্রণাম নিও, শুভ বিজয়ার প্রণাম নিও, তোমরা বড়রা আমার প্রণাম নিও, ছোটদের আমাদের আন্তরিক ভালোবাসা দিও, এই শব্দটা ব্যবহার করে চিঠিটা লিখতে হতো। তো এই হবিটা আমার ছিল একসময় চিঠি লেখার, সেটা আমার একদম চলে গেছে, একদম। এরকম আপনাদেরও কোনো হবিজ যেটা চলে গেছে? আর একটা হবিজ তো আমার হবি ছিল যেটা একদম চলে গেছে, খুব কষ্ট দেয় আমাকে, বলবো সেটা। নমস্কার, কে রয়েছেন? নমস্কার। হ্যালো, আমি কথা বললে শুনতে পারবো? হ্যাঁ, কি বলছো? শোনা তো যাচ্ছে না। হ্যাঁ, শুভদীপ প্রহর। আজকের বিষয়টা ভীষণ ইন্টারেস্টিং। হ্যাঁ বলুন। হবি তো আমাদের একটা মূল। আচ্ছা, আমি না একটু অনুরোধ করে বক্সেও দিতে, কারণ এখানে ভাইরা বসে আছেন, ওরা তো শুনতে পাচ্ছে না ফোনটা, ওদেরও শুনতে ইচ্ছে করে। বক্সে তো নেই এখন, বক্সেও দিতে হবে আওয়াজটা। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি আজকের বিষয় হচ্ছে হবি। আর তোমাকে শুভদীপ প্রহর জানাই। সকালে কথা হয়েছে, সকালে নেমন্তন্ন করে রেখেছিলাম এখন ফোন করার জন্য। আমাকে দিচ্ছিল না, জানো তো। আমি বললাম না, তনুশ্রী বলেছে বিকেলে আবার দেখা হবে, আমাকে আজকের দিন একটু। হ্যাঁ সেই বলুন। হ্যাঁ, ভালো আছো তো ভাই? একদম ভালো আছি, খুব ভালো আছি।
হ্যাঁ, আমার হবিজ হচ্ছে ছোটবেলা থেকে যত ছোট ছোট খেলনা, যত মিনিয়েচার খেলনা হয় সেইগুলো, মানে হাতের এক কর, জানো তো, হাতের আঙুলের 3-4টে কর হয়, তা সেই অনুযায়ী আমার খেলনা জোগাড় করা শখ ছিল, তা আমি পেয়েও। আচ্ছা, হাঁড়ি, গ্লাস, থালা, ফুলের শাড়ি, মাটি, কিন্তু আমাকে আমার এক বন্ধু প্রেজেন্ট করেছিল। তারপর যত বড় হলাম ওইসবের দিকে কথা হতো না, বিয়ে হয়ে গেল, ম্যারাজে যাওয়া হতো না, কলকাতা ছাড়লাম। তারপর হলো গাছের শখ, ফুল আমাকে যে কিভাবে টানে তুমি চিন্তা করতে পারবে না। আমি যেখানেই যাব আমাকে গাছ লাগাতেই হবে, একটু আধটু করে, যেমন যেটুকুন জায়গা পাই, ভাড়া বাড়ি তো, নিজের পছন্দ মতন নয়, সেই গাছ লাগিয়েছিলাম। তা একটা ঘটনা আছে, মানে খুবই এই জিনিস আমার মনের মধ্যে এখনো রয়েছে। আমি এখানে তো রাজস্থান বলো, বরোদায় বলো না, আমরা যে সব শাক খাই, পুঁই শাক, কুমড়ো শাক, নোটে, এই সমস্ত শাক পাওয়া যায় না। তা আমি কুমড়ো শাকের বীজ দিয়ে রাজস্থানে একটা গাছ করেছিলাম। আর ফুলের গাছ তো আছে, ফুলে ঠাকুরকে দিতে আমার ভালো লাগে। কি বলবো, আমি সকালবেলা উঠে আগে দেখি যে আমার কটা ফুল হয়েছে, কজন ঠাকুরকে আমি দিতে পারবো। যাই হোক, তা সেই কুমড়ো গাছের কথা বলি, সেই কুমড়ো গাছটা হয়েছিল, সেই ভূতের বাড়ির গল্প করেছিলাম, সবার ছেলে দেখেছিল, সেই বাড়িতে অন্যান্য গাছের সঙ্গে কুমড়ো গাছটা এত মানে হয়েছিল, কি বলবো তোমাকে, মানে চিন্তা করা যায় না। তার এত ফুল, সে ফুলের বড়া খেয়ে শেষ করতে পারছি না। আর গাছের ডাঁটাটা হয়েছিল কত ইঞ্চি জানো, প্রায় 14-16 ইঞ্চি গাছের ডাঁটাটা হয়েছিল। এক আঙুলের মতন ডাঁটা হয় তো, সেটা 14-16 ইঞ্চি হয়েছিল, এবং সেটা না একদম চ্যাপটা হয়ে গেছিল। তারপরে আমার হাজবেন্ড দেখি খুব অবাক, সে এগ্রিকালচার কলেজে গিয়ে দেখা করলো, বললো আপনারা এসে দেখুন এটা কি কি ব্যাপার। তা তখন ওদের হরতাল চলছিল, তাও ওরা এসেছিল, ফটোগ্রাফার আসতে পারেনি। তা আমাকে বলছে আপনি কি খেতে চান? আমি কি না, আমি কি আর খেতে দেবো, জল দিই, চালের জল দিই, চাল ধোয়া জল দিই, এইগুলো দিই। আর আমি একটু ভালোবাসি, তাই গাছটা যে এতটা ফলবে আমি বুঝতে পারিনি। তারপরে ওনারা বললেন যে আমরা তো দিল্লিতে দেখেছি 12 ইঞ্চি, কিন্তু আপনার এই 14-16 ইঞ্চি কি করে হলো? তা আপনার ব্যাড লাক যে আমরা আপনার ফটো নিতে পারছি না, আমাদের এখন হরতাল চলছে। তা সেই জন্য আমি আর কি করবো, ঠিক আছে সরি বললাম আর কি, আমি বলেছিলাম এই। তারপরে আস্তে আস্তে গাছ আর কিছু করতাম না, তারপরে এই হয়ে গেল। আর ফুলের গাছ তো আমার ভীষণ শখ, মানে জবা ফুল, অপরাজিতা ফুল, যেগুলো এখানে বিশেষ পাওয়া যায় না, ওইগুলো কোথা থেকে এনে। আর তুলসী গাছে তো আমার বারান্দা ভর্তি, 7টা তুলসী গাছ হয়ে যায়। তার মানে গাছের হবিটা আপনার এখনো আছে? হ্যাঁ, গাছের হবি আমার ভীষণ। ধন্যবাদ। আর রাজস্থানে তো কোনো আলাদা করে কোনো ফুল টুল হয় না নিশ্চয়ই, রাজস্থানের যা খরা ওখানে। তাও আমি চলিয়েছি, আমার ভীষণ শখ যে কি করবো। আর তুমি পেনসেন্টের কথা বললে না, আমারও পেনসেন্ট ছিল যখন স্কুলে পড়তাম। দিল্লির একজন ভাস্কর্য শিল্পী, মানে পাথরের খোদাই করে তিনি কাজ করতে কলকাতায় এসে দেখা করবে বলেছিলাম। তা আমার বন্ধু তখন ছোট, বাড়ি থেকে অ্যালাউ করবে না। আমাদের ছেলেবেলাটা, মানে আমার ছেলেবেলা কেটেছে 80s, 70s মিডলে বর্ন, আমার 80s আমার ছেলেবেলা, আমার স্কুল লাইফটা পুরোটাই 8-এর দশকটা ধরে কেটেছে। যার ফলে আমাদের ছেলেবেলায় না আমরা অনেক কিছু, মানে আমার সময়কার যারা রয়েছেন, যারা এখন মিডল এজে পৌঁছেছেন, তারা জানেন আমাদের ছেলেবেলা অনেক কিছু ছিল। যেমন ছিল হচ্ছে সোভিয়েত রাশিয়া থেকে কিছু বই আসতো, এরকম বড় বড় ছবি দেওয়া বই, তার সঙ্গে ছোট বইও থাকতো, কিন্তু এই বড় ছবি দেওয়া গল্পের বই যেগুলো রাশিয়ান ভাষায় লেখা থাকতো, তার নিচে বাংলা অনুবাদ থাকতো। তারপরে বেশ কিছু পত্রিকা আমরা পেতাম, যেমন
সোভিয়েত নারী, সেটা তো বড়দের আসতো, আমাদের বাচ্চাদেরও আসতো। তো আরও কিছু পত্রিকা আসতো, যেমন আমাদের বাড়িতে আসতো শুকতারা, পাতাটা লাল লাল, আনন্দমেলা তো আসতোই, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুকতারা। এবং শুকতারাতে, পাতলা শুকতারাতে প্রথমেই বাটুল দি গ্রেট, মানে আগে হাতে নিয়ে বাটুল দি গ্রেট পড়বো, তারপরে পড়বো হচ্ছে হাদা হোদা, এগুলো পড়বো, তারপরে হয়তো কোনো একটা উপন্যাস। এই যে আমি বললাম আমার একটা হবি নষ্ট হয়ে গেছে, সেটা হচ্ছে গল্পের বই পড়া। আমি পড়ি, এখনও আমাকে পড়তে হয়, বিষয়কে ভিত্তিক, ধরুন রবীন্দ্রনাথের জন্য পড়াশুনো করতে হয়, কিন্তু একটা গল্পের বই পড়ার আমার একটা মারাত্মক নেশা ছিল, যেটা এই চাকরি সূত্রে আমি হারিয়ে ফেলেছি। কেননা আমার চাকরি ক্ষেত্রে এতটা সময় দিতে হয়, বাড়ি ফিরে গিয়ে মানে এখন বই নিয়ে, মানে ধরুন আমার আগে না শুয়ে বই না পড়লে ঘুম আসতো না, এখন এই পুরো বইটাই তো মোবাইলে চলে গেছে, মোবাইলে নানা রকমের গল্পের পাতা আছে, ওই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়ি। মানে ওই যে বইয়ে গল্প পড়া, ওর যে কি আনন্দ, সেই আনন্দটা আমি এখন আর পাই না, মানে আমার কাছে হারিয়ে গেছে আনন্দটা। এবং আমি একটা সময় আফসোস করি। এবং আগে যেমন শারদীয়ার প্রত্যেকটা, বিশেষ করে ওই দৈনিক, যে বহুল জনপ্রিয় দৈনিক পত্রিকার যে বিভিন্ন রকমের শারদীয়া, সেটা আনন্দমেলা থেকে শুরু করে, দেশ থেকে শুরু করে একেবারে মানে তার পত্রিকা, আনন্দলোক, আনন্দবাজার পত্রিকা, মানে যে যে পত্রিকাগুলো বেরোতো শারদীয়ার সংখ্যার, সব আমি নিতাম এবং সব পড়তাম। মানে ওই যে একটা নেশা ছিল, সারা বছর ধরে পড়ে আবার আসতো, বইমেলায় গিয়ে বই কেনার নেশা, এগুলো থেকে আমি এখন অনেকটা দূরে চলে গেছি। বইমেলায় যে কত বছর আমি যাই না, এটা যে আমার কী আফসোসের জায়গা আমি বোঝাতে পারবো না। মানে আমার খুব দুঃখের জায়গা যে আমি যেতে পারি না বইমেলায়। তবে এটাও ঠিক, আমি লাস্ট বইমেলায় গিয়েছিলাম সম্ভবত করুণাময়ীর পাশে একটা মেলা হয়েছিল সেবার, কিন্তু আমাদের ছেলেবেলায় যে বইমেলা আমরা দেখেছি ময়দানে, সেই বইমেলার আমেজ আমি এখন আর কোথাও পাই না, আমার মনে হয় তাই। আমি এই এখনকার যেখানে বইমেলা হয় সেটা আমি কোনোদিন যাইনি, গিয়ে হয়তো একবার দেখতে হবে, কিন্তু ওই যে ময়দানের বইমেলার আমেজ, ওই আমেজটা আমি আর পাই না। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সন্ধ্যা মোদক বলছি, ঘাটাল থেকে। আচ্ছা, বলুন দিদি, কি অভ্যেস মানে আপনার হারিয়ে গেছে, যার জন্য দুঃখ হয় বা আনন্দ হয়? হবি? আমি আজকে যে গল্পটা বলবো তার মধ্যে দুঃখ আনন্দ সব আছে। আচ্ছা। আমার মেয়ে, জামাই আর নাতনি পুরীতে ঘুরতে গিয়েছিল, বেড়াতে গিয়েছিল। আরো আরো পাড়া প্রতিবেশী কয়েকজন ছিল। তো ট্রেনে যখন উঠতে উঠতে তার আগে বাড়িতে যখন জুতো পরছে, তখন জামাই বলছে তার মেয়েকে যে, মারে আজকে ভালো জুতাগুলো পরিসনি, বারে একটু কমা জুতাগুলো পর, ঠাকুর মন্দিরে যেতে হবে, হাড়ি টাড়ি যাবে। সে তার বাবার কথা শুনেনি, সে ভালো জুতা পরে গেছে। এবার ট্রেনে উঠতে উঠতে একটা পায়ের জুতা সেই ট্রেনের তলায় পড়ে গেছে। পড়ে যাবার পরে সে এবারে কান্নাকাটি আরম্ভ করেছে, কাঁদছে। তার বাবা তাকে বলছে, তোকে তো বললাম যে এই জুতাগুলো পরিস না, তুই তো আমার কথা শুনলি না, তো গেল তো হারিয়ে। তারপরে ওখান থেকে এবার ট্রেন ছেড়ে দিল, পুরী রওনা দিয়ে দিল। তারপর তার এক বন্ধুকে, আমার জামাই তার এক বন্ধুকে ফোন করে বলে যে এরকম ট্রেনের নিচে পড়ে গেছে, আর জুতাটা তুই এসে ঘুরে নিয়ে যেতে পারবি? তো উনি যথারীতি এসেছিলেন, সন্ধ্যা হয়ে গেছে, জুতো দেখতে পাইনি, বাড়ি ফিরে চলে গেছে। এবার তারপরের দিন তো সকালবেলা সুইপার এসে ঝেঁটিয়ে পরিষ্কার করে ফেলে দিবে, তা উনি আবার ভোরবেলা আসছে, এসে জুতোটি দেখতে পেয়েছে। এবার জুতোটি ঘুরিয়ে বাড়িতে নিয়ে যেয়ে রেখেছে। তো ওরা যখন পুরী থেকে ফেরত এসছে, জুতো পেয়েছে। আচ্ছা দিদি, একটা কথা বলি সন্ধ্যা দি, আজকে কিন্তু আমি একটা বিষয় নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে হবি। আপনি একটা স্মৃতির কথা বলছেন, দুঃখ আনন্দ মেশানো একটা গল্প, কিন্তু হবি, আপনার ছেলেবেলায় কি হবি ছিল? ও আজকে আমি আরম্ভ হয়ে যাওয়ার পর খুলেছি, তাহলে হবি হবি কি ছিল আপনার? আপনার হবি কি ছিল? যেটা বলছি ওটা তাহলে ওটা শেষ করি। আচ্ছা, শেষ করুন। তারপরে সকালবেলায় কুড়িয়ে নিয়ে গেল জুতো, তারপরে? তারপরে তো ওরা পুরীতে ওদের ঘোরা হলো। তারপরে মানে আমি ছোট্ট করে একটা কবিতার মাধ্যমে জুতোর ব্যাপারটা বলছি। কবিতাটার নাম হচ্ছে জয় জগন্নাথ জুতোর সন্ধানে। এক জোড়া জুতো মোর আছে দুটি পায়,
একটি পায়ে আছে একটি হারায়, এই দেখে আমার মন ভরে কান্নায়। বড়দের কথা শুনি না এবার, জুতো ফিরে পাবো কি আবার? এক পাটি মেদিনীপুরে, এক পাটি পুরীতে, জুতো হারিয়ে আমি এসেছি ঘুরিতে। জুতো খোঁজার আইডিয়া ছিল আমার বাবার, জুতো খোঁজার চেষ্টায় পাওয়া গেছে আবার। জয় জগন্নাথ বলে ডেকেছি সকলে, ফিরে এলো জুতো আমার কপালে। এবারে আপনার হবি বলুন, আপনি আপনার হবিটা বলুন। না, আমার ছোটবেলার অভ্যাস বলুন। আমি হচ্ছে যে ছোটবেলায় খুব মানে ইঞ্জেকশনকে ফোটাতে খুব ভয় পেত আমাকে। না না, এটা আজকের বিষয় না, আপনি সঙ্গে থাকুন। আজকের আমার আলোচনার বিষয়টা আমি রেখেছি, আমি একটু বিষয়ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে আপনাদের ছেলেবেলায় কি কি হবি ছিল, যে হবিটা হয়তো আপনি এখনও পর্যন্ত বজায় রেখেছেন আর যে হবিটা আপনি হারিয়ে ফেলেছেন। যেমন আমাদের সাধারণত কি হয়েছে, অনেক হবি আমরা হারিয়ে ফেলেছি। যেমন আমার ছোটোবেলায় কয়েন জমানোর অভ্যেস ছিল, কয়েন, বিভিন্ন দেশের কয়েন আমি জমাতাম। আমার একটা খাতা ছিল, সেই খাতাতে কয়েনগুলো আটকে আটকে বিভিন্ন দেশের কয়েন আমি জমাতাম, কিন্তু সেই হবিটাও আমার হারিয়ে গেছে। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার, আমি লক্ষ্মী দেবনাথ হাবড়া থেকে বলছি। হ্যাঁ বলুন লক্ষ্মীদি, হবি কি ছিল আপনার? আমার হবি ছিল, আমাদের বাড়ির সামনে একটা পুকুর ছিল, খুব সাঁতার কাটতাম। আমরা দল বেঁধে সবাই নামতাম, বৃষ্টিতে সবাই আমরা বন্ধুরা মিলে দরজর বৃষ্টি ধরলে আরো বেশি মানে খুব সাঁতার কাটতাম। যেহেতু এখন যেখানে থাকি পুকুর নেই, সাঁতার কাটাও হয় না, কিন্তু এই বৃষ্টিতে ভিজে পুকুরে ঘন্টার পর ঘন্টা 2-3 ঘন্টা আমরা সাঁতার করতাম, সাঁতার কাটতাম। তো তা নিয়ে একটা দুঃখে, যেমন আনন্দ করতে নেমেছিলাম সেদিন সাঁতার কাটতে, কিন্তু সেটা খুব দুঃখের আর খুব ভারী একটা সিচুয়েশন হয়ে গেছিল। আমরা বেশ 15-16 জন মিলে সাঁতার কাটতে নেমেছিলাম, খুব আনন্দ করছি, কিন্তু কখন আমরা দেখিনি আমাদের থেকে ছোট্ট ভাই, ও ভালো সাঁতার কাটতে জানতো না, ও না গামছা দিয়ে থার্মোকল পিঠে বেঁধে নেমেছিল। এবার আমরা যখন সাঁতার অনেকক্ষণ স্নান করে সাঁতার কেটে উঠে পড়ি, ওকে আর খুঁজে পাচ্ছি না, খুব ছোট্ট সেই ভাইটা, খুঁজে পাচ্ছি না। আমরা কান্নাকাটি করছি, তখন আমাদের পাড়ার সবাই নেমে গেল পুকুরে। নেমে তখন পায়ে কি বাজছে, মাছ পুকুরে একদম মধ্যখানে, তখন ওর দেহটা নিথর ভেসে উঠেছিল। আমরা তো সেই পুকুরে সাঁতার কাটতে নামি না, কিন্তু পুকুরটা পাশ দিয়ে গেলে সেইটাই মনে পড়ে, খুব কষ্ট দেয়। যেমন সেদিন আমরা কিন্তু অনেক আনন্দ করেছিলাম, ওকে আমরা খেয়াল করিনি ও কখন একটা নেমে গেছে। আমরা সবাই খুব সাঁতার কাটছিলাম, খুব আনন্দ করছিলাম, পরে দেখে ও নেই, মানে ওর মা এসে খুঁজছে, আমরা বলছি আমাদের খেয়াল করিনি। তো ও আর যা এখনো খুব কষ্ট দেয় যখন ওই পুকুরটা পাশ দিয়ে যায়, ভাবি যে ছোট্ট ভাইটা আমাদের থেকে অনেক ছোট, ও ভালো সাথে জানতো না, ওই গামছা পিঠে থার্মোকল বেঁধে সাঁতার কাটতে নেমেছিল। গামছাটা কখন খুলে গিয়ে ও নিচে মানে ডুবে গেছে সেটা তো আমরা দেখিনি, আমরাও তখন ছোট ছিলাম। তো এখন এইগুলো খুব কষ্ট দেয়, খুব কষ্ট দেয়। এবার পাড়ার সবাই বড়রা নেমেছিল, বড়রা নেমে মাঝখানে দিয়ে গেছে, বলছে পায়ে একজন কি বাঁধছে, তখন চলে যাচ্ছে যে ও। হ্যাঁ, তাই এখন এই বৃষ্টির দিনে তো আমরা নামতাম পুকুরে সাঁতার কাটতে দল বেঁধে। এখন বৃষ্টির দিনটা বেশি মনে পড়ে ওই ঘটনাটা। মানে আপনার ওই পুকুরে নামার ক্ষেত্রে একটা অন্তরায় হচ্ছে ওই মৃত্যুটা, ওইটা আপনার মনের মধ্যে নাড়া দেয়। আমাদের বাড়ির সামনে পুকুর, আমরা রোজ সঙ্গে থাকুন, এই মৃত্যুগুলো আমাদের নাড়া দেয়। আমাদের পাড়াতেও একটি ছেলে, তার বাবা করোনায় মারা গেল 20 সালে, 21 কিংবা 22 সালে। মানে ছেলেটি আমার বড় ছেলের বন্ধু বলবো না, ওর থেকে অনেকটা ছোট। মানে সে আমার বড় ছেলের বন্ধু সার্কেলটা হচ্ছে ওর থেকে ছোট, ওর থেকে আমার বয়সী মানুষও ওর বন্ধু। তো ওই রকমই এক বন্ধু, ওর নাম গুগল। তো খুব ভালো ছেলে, এক ভাই এক বোন। তো ওর বাবা মারা যায় করোনাতে, বেশি বয়স নয়, বাবারও না মধ্য 50-এ তিনি মারা যান সম্ভবত।
তো মা, দিদি এবং ও থাকতো। তো হঠাৎ একদিন আমি অফিস থেকে ফিরে বাড়িতে গিয়ে শুনি যে গুগল মারা গেছে। কি করে মারা গেছে? ক্রিকেট খেলেছে। ওরা ক্রিকেট খেলে, আমাদের ওখানে একটা ঝিল আছে, একদম খুব সুন্দর একটা ঝিল, মানে এপার ওপার, মানে ওই ঝিলে মনে হয় এলাকার সব বাচ্চারা সাঁতার শিখেছে। আমার 2 ছেলেও ওই ঝিলে ওর বাবার সাথে গিয়ে সাঁতার শিখেছে। তো ওই ঝিলটাকে এপার ওপার করা ওদের একটা নেশা, মানে লম্বালম্বি এপার ওপার, আড়াআড়ি এপার ওপার, খুব সুন্দর বাঁধানো ঘাট। তো বাড়িতে গিয়ে শুনলাম গুগল মারা গেছে। কি না, জলে ডুবে। ও সাঁতার জানতো না, কিন্তু যাদের সাথে ক্রিকেট খেলেছিল তারা সাঁতার জানতো। তারা সবাই বললো ঝিলে যাবো স্নান করতে। ও গেছে, ওকে নাকি সবাই বারণও করেছিল সম্ভবত, আমি যতটুকু শুনেছি। আমার ছেলে সেদিনকে ছিল না, ও বাড়িতে ছিল। ওর নাইট ডিউটি ছিল বলে ও দুপুরবেলায় ঘুমাচ্ছিল, কারণ ওর রাত্রিবেলায় ডিউটি করতে হয়, এখনও নাইট ডিউটি করলেও দুপুরবেলায় ঘুমায়। ও দুপুরে ঘুমাচ্ছিল, ওর কাছে ফোন আসে যে পাপানদা শিগগিরই এসো, এই মিতালি ঝিলে ডুবে গেছে গোগলকে পাওয়া যাচ্ছে না। গোগল চান করতে নেমেছিল, গোগলকে পাওয়া যাচ্ছে না। তো সবাই গেছিলো, সবাই গিয়ে খোঁজাখুঁজি করেছিল, এলাকার লোকেরাই। ওই একদম ঘাটের সামনেই ও ডুবে গেছিলো। বড় ছেলে, মানে তার তখন কত বয়স হবে, ধরুন ওই 20-21 বছর বয়স, মারা গেল ছেলেটি। বাবা মার একমাত্রই ছেলে, বাবাও মারা গেলেন, মা আর বোন এখন রয়েছে। এটা খুব প্যাথেটিক। এবং ছেলেটার সাথে পাপান, মানে আমার ছেলে ঘুরতে গেছিলো, সেই ছবি টবিগুলো আছে। ওরা সিকিম ঘুরতে গেছিলো, ওদের একটা বড় গ্রুপ আছে ঘুরতে যাওয়ার। তো সেটা, এই মৃত্যুগুলো খুব নাড়া দেয়। একটা বাচ্চা ছেলে, কত, আর ইঞ্জিনিয়ারিং পড়ছিল, কত ভালো পড়াশুনোয়, খুব ভালো পড়াশুনোয়, একটা মানে ভবিষ্যৎটা খুব ভালো হতে পারতো, কিন্তু চলে গেল। আসলে কি বলুন তো, আমার কাছে না, আমি এত মৃত্যু দেখেছি নিজের চোখে, মৃত্যুটা খুব নিশ্চিত, মানুষ মরবেই। এবং মৃত্যু কার কীভাবে হবে সেটা সবটাই প্রিডেস্টিন। মানে কে রোগে ভুগে মরবেন, কে আকস্মিকভাবে মরবেন, কে আত্মহত্যা করবেন, সবটা ঈশ্বর দ্বারা নির্ধারিত, প্রকৃতি দ্বারা নির্ধারিত। আমরা কেউ সেটাকে অতিক্রম করতে পারবো না। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি শিল্পা সরকার বলছি দিদি, কোথা থেকে বলছেন? শ্রীরামপুর থেকে। আচ্ছা, নমস্কার। বলুন, আপনার হবি নিয়ে আজকে আমাদের কথা হচ্ছে, হবি নিয়ে। মাঝখানে আমি মৃত্যুতে চলে গিয়েছি। আমার ছোটবেলায় অনেক কিছু হবি ছিল, আপনার মতো আমি 80 দশকে মানুষ হয়েছি। সবচেয়ে যে বড় হবিটা ছিল বিয়ের কার্ড জমানো। বিয়ের কার্ড জমানো? আচ্ছা। হ্যাঁ, মানে আমার বাড়িতে যে কার্ডগুলো আসছে সেগুলো তো বটেই। তারপরে আমার দিদা কোথাও গেলে চলে, মানে দিদার বন্ধু বান্ধবদের কেউ নেমন্তন্ন করলো, আমার ছোট দিদার বাড়ি গেল, এবং শুধু কার্ড জমানো না, সেই কার্ডগুলো পুরোনো খাতার মধ্যে আঠা দিয়ে আটকে রাখা। সেই কত যে মোটা মোটা খাতা ছিল, আপনি এটা মনে পড়লো। এখনো কার্ড হয়তো, এখন আর এই কারোর বাড়ি থেকে চেয়ে পেয়ে নিয়ে আসি না, বাড়ি থেকে এখনো কিছু কিছু পুরোনো কার্ড আছে। তারপর গল্প বই পড়ারও খুব নেশা ছিল, যেটা এখন কমে গেছে, একদমই চলে গেছে। আর একটা মানে মেন বিয়ের কাজ আর এই গল্পের বই পড়া। আর এখন যেটা বজায় আছে, গাছ করা। আমার বাড়িতে অনেক গাছ ছিল, আম গাছ, পেয়ারা গাছ এখনো আছে, এই বাড়িতেও আম গাছ। মানে আম গাছ, পেয়ারা গাছ কি আপনি মাটিতে করেন না টবে করেন? না, মাটিতে করেছি না। মাঠ থেকে আমরা এই বাড়িটা কিনেছি প্রায় 25 বছর আগে, রথের মেলা থেকে। আমাদের রথ, হ্যাঁ, মাহেশের রথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারলে এবার আসবেন। যাওয়ার খুব ইচ্ছে, বিশ্বাস করুন, আমার ভীষণ খুব ইচ্ছে করে যাওয়ার, এই মাহেশের রথ দেখার ইচ্ছে, মায়াপুরে যাওয়ার ইচ্ছে, নবদ্বীপ ঘোরার ইচ্ছে, কিন্তু একটা জায়গাতেও আমি যেতে পারিনি। যাব, ইচ্ছে আছে। খুবই ভিড় হয়। রথের পরে আসবেন, রথটা তো সাজানো থাকে প্রায় 1 সপ্তাহ ধরে। আর উল্টো রথ তো হয় মনে হয়। আসতে পারলে তো আমরা তো অনেকবার উল্টো রথ তো হয়। এগুলো আছে। আপনার এই হবিটা থেকে আমার ছোটবেলার কথা মনে পড়লো। আর গল্পের বইতে তখনকার এত বাড়িতে কাজকর্ম, লেখাপড়া করতাম, আমি যাদবপুরে পড়তাম, আর গল্পের বই সেই মানে আমার গল্প বই পড়ার নেশা এমন ছিল না, রান্না বসিয়ে গল্প বই পড়তাম, রান্না পুড়ে যেত। তখন আমি চাকরি করতাম না, তখন আমি বাড়িতে টিউশন করতাম, প্রচুর স্টুডেন্ট আসতো আমার। তো সকালবেলায় তখন রান্নার লোক ছিল না, তো রান্না করতে হতো। হাজব্যান্ড অফিসে বেরিয়ে যেত, ছেলে তখন ছোট, মায়ের কাছে থাকতো, আমার নিজের পড়াশুনো থাকতো, আর আমার স্টুডেন্ট আসতো। হ্যাঁ, বলুন। শুকতারা, অরণ্য দেব, বাহাদুর,
এই চরিত্রগুলো ছিল। এসব ছেলেরা চিনলেও না, জানলেও না। মানে ওই যে গল্পের আমার 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 জানেন তো এই গল্প বই মানে আমি ওই বাহাদুর, অরণ্যদেব, হাদাবোদা এগুলো সব জমিয়ে জমিয়ে বইগুলো জমিয়ে বাঁধিয়ে নিতাম। আমার ঠাকুরদাদা আমাকে বাঁধিয়ে দিতেন, তো আমি না ওগুলো হারিয়ে ফেলেছি। ওগুলো যদি থাকতো আমার পোটলাকে আমি ওগুলো পড়াতে পারতাম। মানে গল্পের উপরে ন্যাক ছিল, এখন আর নেই, এখন তোরা ল্যাপটপে পড়ে, হ্যাঁ, মোবাইলে সেটাই পড়ে। সেটাই। গল্পের বই খুব এখন অত নাই, কিন্তু সেই দিনগুলো সত্যি হারিয়ে গেছে। আবার ফোন করবেন শিপ্রা, আমি আপনাকে তুমি করেই বলছি, আবার ফোন করো, ভালো বন্ধু হতে পারবো, ফোন করো, মনের কথা আমরা আলোচনা করতেই পারি। হাতে তো সময় ভীষণ কম, সময় নেই বললেই চলে। তো এই হবিসগুলোকে না বাঁচিয়ে রাখতে হয়, তাই চেষ্টা করতে হয় যেটা পারবো, যেটাকে কন্টিনিউ করতে। যেমন এই গল্প বই পড়াটা হয়তো হারিয়ে গেছে আমার, কিন্তু ওটাকে আমি পারবো আবার কন্টিনিউ করতে, আবার যখন সময় পাবো করতে পারবো। গাছ সত্যি খুব ভালো একটা হবি, এবং এই গাছ নিয়ে আমার মানে হাজব্যান্ডের এখন গাছের ভীষণ নেশা হয়েছে। ও সকালবেলায় বিকেলবেলায় ছাদে, আমাদের তো মাটি আলাদা করে নেই, ছাদের মধ্যেই ছাদ আছে, একটা বড় ছাদ আছে, সেই ছাদেই সমস্ত গাছ, মানে সেই ছাদেই উচ্ছে হচ্ছে, সেই ছাদেই লঙ্কা হচ্ছে, পেঁপে হচ্ছে, কুমড়ো হচ্ছে, এবং তার সঙ্গে নানা রকমের ফুল হচ্ছে। একটা এত সুন্দর জবা ফুল এখন হচ্ছে, ঝুমকো জবা, মানে একটা পাপড়ির উপর দিয়ে আবার একটা জবা ফুল, মানে ওই একই সাথে বেরোচ্ছে। পারলে আমি আমার ফেসবুকের ছবিও দেবো সেই জবা ফুলের। তো এই গাছের নেশাটাও খুব ভালো নেশা। আসলে কী বলুন তো, এরকম সুস্থ হবি না থাকা দরকার, সমাজ সুন্দর হবে যদি মানুষের হবিটা সুস্থ হয়। আবারও বলবো, নিরাপত্তা, মেয়েদের নিরাপত্তাটা ভীষণ গুরুত্বপূর্ণ। যে ঘটনার সম্মুখীন আমরা বারবার হচ্ছি, মেয়েরা বারবার হচ্ছে, এটা কাঙ্ক্ষিত নয়। ভালো কি মন্দ এনকাউন্টার হয়েছে আমি এর মধ্যে যাবই না, কিন্তু শাস্তি হওয়া দরকার। যারা প্রকৃত দোষী তাদের এমন মানে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে যারা এই ধরনের অপরাধ করার মানসিকতা রাখেন তারা যেন ভয় পান। একদম অনুষ্ঠানের শেষে আমি এই কথাটা না বলে পারলাম না, কারণ এই অনুষ্ঠানেই আমি শুরু করেছিলাম যেদিনকে এই ঘটনাটি ঘটেছিল। এটা খুব মানে কঠিন একটা সময়ের মধ্যে যাচ্ছি। একটা 12 বছরের মেয়ে নিরাপদ নয়, আমাদের সমাজে 7 মাসের কন্যা সন্তানও নিরাপদ নয়। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ওই দুর্গাপুজোর সময় একদিন একটি 7 মাসের ফুটপাতে শুয়েছিল বাবা মার পাশে, তাকে তুলে নিয়ে গিয়েও মানুষ ধর্ষণ করতে পিছপা হয়নি। এবং অদ্ভুতভাবে সে নাকি একটা রেড লাইট এরিয়া থেকে ঘুরে এসে ওই ঘটনাটি ঘটিয়েছিল। ভাবুন একবার, মানুষের বিকৃত লালসার শিকার ছোটো ছোটো বাচ্চা মেয়েরা হচ্ছে, এটাই সবচেয়ে দুঃখের বিষয়। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, অবশ্যই অনুষ্ঠানটা ইউটিউবে থেকে যাবে। ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনার হাতের মোবাইল ফোনে ইউটিউব অ্যাপে গিয়ে, এবং আমরা আপনাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবো। প্রতি সপ্তাহের সোম, মঙ্গল, বুধ এবং শুক্র, শনি এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগা মন্দ লাগা সবটা নিয়ে আমাদের কথা বলা। তবে হ্যাঁ, আমি যেদিনকে অনুষ্ঠান করি আমি হয়তো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে কথা বলতে ভালোবাসি, তাহলে গল্পটা খুব ভালো জমে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন সকলে। আবার দেখা হবে আজকে স্মৃতির খোঁজে। এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।